বেশ কিছুক্ষণ কাচুমাচু করার পর হঠাৎই আমার ছাত্রী তিশা আমার হাতটি শক্ত করে ধরে ফেলল। ওর এমন ব্যবহারে আমি যতটা না অবাক হয়েছি তার থেকেও বেশি ভয় পেয়ে গেলাম, কারণ এভাবে হাত ধরাটা কোনোভাবে ভালো লক্ষণ নয়। তৎক্ষণাৎ আমি তিশার হাতটি নিজের হাত থেকে ছাড়িয়ে বেশ রাগান্বিত স্বরে তিশাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এরকম বেয়াদবি করছো কেন? সমস্যা কি তোমার? আমার কথা শুনে তিশা বেশ নিশ্চুপ হয়ে টেবিলের দিকে তাকিয়ে আছে এবং খেয়াল করলাম ওর কপালে বিন্দু বিন্দু ঘামের আস্তরণ জেগে উঠেছে। তিশার এমন অনাকাঙ্ক্ষিত ব্যবহারে আমি বেশ অবাক হলাম। এসব বিষয়ে আমার তেমন কথা না বাড়িয়ে ওকে শান্ত স্বরে জিজ্ঞাসা করলাম, গতকালকে তোমার ভেক্টরের যে অঙ্কগুলো তোমাকে করতে দিয়েছিলাম সেগুলো করেছো? কিন্তু আমার প্রশ্নের ওর তেমন কোনো প্রতিক্রিয়া নেই। হঠাৎই আমাকে অবাক করে দিয়ে তিশা চিৎকার দিয়ে বলে উঠল, ছাড়েন স্যার, আমাকে ছেড়ে দেন। আম্মু, আম্মু কই তুমি? স্যার আমার শরীরে হাত দিচ্ছে। তিশার এমন কাণ্ডে মুহূর্তেই আমি অবাক হওয়ায় চূড়ান্ত সীমায় পৌঁছে গেলাম। যেই মেয়ের শরীরে হাত দেওয়া তো দূরের কথা, ওর শরীরে একটু স্পর্শও করিনি, আজ সেই কিনা এমন নাটক করছে। আমি উত্তেজিত কণ্ঠে বললাম, কি ব্যাপার তিশা, তুমি এমন করছো কেন? আমি তোমার শরীরে কখন হাত দিলাম? ততক্ষণে তিশার মা রান্নাঘর থেকে দৌড়ে তিশার রুমে চলে এসেছেন। তিনিও বেশ উৎকণ্ঠা নিয়ে তিশাকে জিজ্ঞেস করলেন, কি রে, কি হয়েছে তোর, কি করেছে? তিশা কান্নার অভিনয় করে ওর মায়ের দিকে তাকিয়ে বলল, স্যার আমার শরীরের বিভিন্ন অজুহাতে আজকে হাত দেওয়ার চেষ্টা করছে, এমনকি আমাকে খারাপ প্রস্তাবও দিয়েছে। ওনার ক্যারেক্টার ভালো না, তুমি এক্ষুনি ওনাকে বাসা থেকে বের করো। ওর এমন কথায় ততক্ষণে আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছি। আমি যখনই কিছু বলতে যাব তার আগেই আন্টি অর্থাৎ তিশার মা আমার দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমাকে তো আমি অনেক ভালো ভেবেছিলাম, আর শেষমেশ তুমি কিনা আমার মেয়ের সাথে এমন ব্যবহার করলে। আন্টি, আপনি ভুল বুঝছেন, তিশার গায়ে আমি কোনো হাত দিতে যাব? ও মিথ্যা বলছে। পরেক্ষণেই আমি তিশার দিকে তাকিয়ে বললাম, তুমি শুধু শুধু আমাকে অপমান করছো এইভাবে। আমার পড়ানো তোমার যদি ভালো না লাগে তাহলে সরাসরি বলে দিলেই তো পারো, এভাবে অভিনয় করার মানেটা কি? আমার কথা শুনে তিশা কিছুটা হকচকিয়ে উঠল বটে। পরক্ষণেই সে তার মায়ের দিকে তাকিয়ে পুনরায় বলে, স্যার এখন নিজের দোষ ঢাকার জন্য তোমার কাছে এসব কথা বলছে আম্মু। দুজনের এমন দ্বিমুখী পাল্টাপাল্টি মন্তব্য শুনে আন্টি বেশ দোটানায় পড়ে গেলেন। তিনি কার কথা বিশ্বাস করবেন? এই মুহূর্তে সেটাই যেন তার এখন মাথায় অনবরত ঘুরপাক খাচ্ছে। সবশেষে আমি বেশ রাগান্বিত স্বরেই বললাম, ব্যাস, অনেক হয়েছে, আমি যাচ্ছি। তোমার মতো বেয়াদব মেয়েকে পড়ানোর কোনো ইচ্ছেই আমার নেই। এই বলেই আমি হন করে আন্টির পাশ দিয়ে প্রস্থান করে ওদের বাসা থেকে বের হয়ে গেলাম। তিশাকে আমি পড়াই প্রায় গত 7 মাস ধরে। মেয়েটা যে অতটাও মেধাবী তা বলা দায়, তবে ভালোভাবে বুঝালে বেশ ভালোই বুঝে। কলেজে ওঠার পর থেকেই সায়েন্সের সকল বিষয় আমি এতদিন যাবৎ পড়াচ্ছি, কিন্তু কোনোদিনই ওর এমন ব্যবহারের সাথে আমি পরিচিত ছিলাম না। তিশার বাবা একজন সরকারি কর্মকর্তা, তাই টিউশনির টাকাও পেতাম বেশ ভালোই, কিন্তু আজ হঠাৎ করে ওর এমন ব্যবহারে কারণ খুঁজে পাচ্ছি না আমি। বেশ ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরলাম। আমার এমন কালো মুখ দেখে আমার রুমমেট সজীব জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আজকে তোর মন খারাপ নাকি? আমি একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আর বলিস না, আজকে এক বিশাল কাহিনী ঘটে গেছে তিশার বাড়িতে, সে কারণেই আমার মনটা একদমই ভালো নেই। সজীব কৌতূহলোদ্দীপক স্বরে আমায় জিজ্ঞেস করে, কি হয়েছে খুলে বল। অতঃপর সমস্ত ঘটনা ওকে খুলে বললাম। পুরো ঘটনা শুনে সজীবও এক দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর করবি বল, তবে টিউশনটা কিন্তু একটা একের টিউশন ছিল না রে, মাসের শেষে কতগুলো টাকা পেতি। ওর কথার সাথে আমি আর তাল মিলাইনি। সজীবও তিশাকে খুব ভালো করেই চেনে, কারণ গত মাসেই আমি একটি কাজে গ্রামে যাওয়াতে ওকে 1 সপ্তাহ তিশাকে পড়ানোর জন্য প্রক্সি হিসেবে পাঠিয়েছিলাম।
আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করলেও সজীব পড়ে ঢাকা কলেজে। কিন্তু ওর পড়ানোর দক্ষতা এতটাই খারাপ না। তবুও বর্তমানে যেহেতু পাবলিক ভার্সিটির ট্যাগ না থাকলে ভালো টিউশনি পাওয়া যায় না, সজীবের ক্ষেত্রেও তাই। বেশ কয়েকদিন যাবৎ খেয়াল করছি বিকেলের সময়টিতে সজীব বাসা থেকে বের হয়ে যায়। বিষয়টি আমার কাছে বেশ সন্দেহজনক হয় একদিন রাতে সজীবকে জিজ্ঞেস করে ফেললাম, কী রে, তুই তো বিকেলে কোথাও টিউশনি করাচ্ছিস না? তাহলে প্রতিদিন বিকেলের সময় কই যাস? আমার কথা শুনে সজীব বেশ থতমত খেয়ে বলল, আরে বলিস না, একটি নতুন টিউশনি পেয়েছি, তাই আর কি। তো আমাকে তো একবার জানালি না? এর আগে আমি তোকে কতগুলো টিউশনি ম্যানেজ করে দিলাম, অথচ তুই নতুন টিউশনি পেয়ে আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না একবারও। সজীব আমার কাছে এসে বলল, বন্ধু রাগ করিস না, আসলে আমার একদমই খেয়াল ছিল না যে তোকে জানাবো। যাই হোক, এই মাস শেষে যখন টিউশনির টাকাটা পাবো তখন তোকে রেস্টুরেন্টে খাওয়াবো। আমি আর তেমন ওর কথায় পাত্তা না দিয়ে পড়ালেখায় ব্যস্ত হয়ে পড়লাম। 1 মাস পরের ঘটনা। একদিন সজীব বাসায় এসে আমাকে উৎফুল্ল স্বরে বলল, বন্ধু চল, আজকে তোকে আমি রেস্টুরেন্টে পেট ভরে খাওয়াবো। ওর এমন উৎফুল্লতা দেখে আমি জিজ্ঞেস করলাম, কাহিনী কি? টিউশনের টাকা পাইছিস নাকি? আমার কথা ও হাসি মুখে সায় দিতে আমরা দুজন তখনই রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। একসাথে দামি দামি 3-4টে আইটেমের অর্ডার দেওয়া দেখে আমি সজীবকে কৌতূহল স্বরে জিজ্ঞেস করলাম, কী রে, তুই কয় টাকা পাইলি টিউশনি থেকে? আমার কথায় সে মুচকি হেসে বলে, আরে বন্ধু, ওসব চিন্তা বাদ দিয়ে খাওয়া শুরু কর। কিন্তু আমি কোনো ক্রমেই এটার চিন্তা বাদ দিতে পারছি না, কারণ এর আগে আমি যতগুলো টিউশনি ওকে ঠিক করে দিয়েছি সেগুলোর বিনিময়ে ছেলেটি আমাকে একটা কেক আর 1 কাপ চা ব্যতীত আর কিছুই খাওয়ায়নি। আমিও তখন তেমন কিছু মনে করিনি, কারণ ওর আর্থিক অবস্থা এমনিতেই খারাপ, তাই বাড়ি থেকে 1 টাকাও আনে না। গতকাল ধরে সজীবের কোনো খোঁজ নেই। ওর ফোনে বারবার কল দেওয়ার পরও মোবাইল বন্ধ দেখাচ্ছে। এরকমটা আগে কখনো হয়নি, বরং দূরে কোথাও গেলে ও আমাকে বলে যেত, নয়তো ফোনে বলতো যে ওর আসতে দেরি হবে। কিন্তু হঠাৎ করে ওর এভাবে উধাও হয়ে যাওয়ার কারণটা কি? এসব ভাবনায় মাঝে রুমের মধ্যে একা একা শুয়ে আছি। ঠিক তখনই আমার মোবাইলে রিং বেজে উঠল। ভাবছিলাম হয়তো সজীব কল দিয়েছে, কিন্তু না, কল দিয়েছে তিশার মা। যদিও টিউশনিটা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখনও আমার মোবাইলে তিশাদের নাম্বারটি সেভ করা ছিল। কৌতূহলবশত ফোনটি রিসিভ করতেই অপর পাশ থেকে তিশার মা ভাঙা গলায় আমাকে বললেন, মারুপ, তুমি কোথায় আছো? একটু আমাদের বাসায় আসতে পারবা? আমি অবাক চিত্তে তাকে জিজ্ঞাসা করলাম, কেন আন্টি, কি হয়েছে? তুমি বাসায় আসো, তাহলে সব বুঝতে পারবে। বুঝলাম পরিস্থিতি হয়তো অন্যরকম, তাই পুরাতন রাগ ভুলে তখনই রওনা দিলাম তিশাদের বাসায়। আমি বসে আছি এক সোফায়, আর এক সোফার পাশেই বসে আছে তিশার মা এবং বাবা। আন্টি কিছুক্ষণ বাদেই হেঁচকি তুলে কান্না করছেন নিজের মেয়ের জন্য। মূল ঘটনা হলো, গতকাল রাতে আমার বন্ধু সজীব তিশাকে প্রেমের ফাঁদে ফেলে ওকে নিয়ে পালিয়েছে। সজীব কিভাবে তিশাকে নিয়ে পালালো সেটাও ক্লিয়ার করছি। মূলত তিশাকে পড়ানো অবস্থায় যখন আমি সজীবকে 1 সপ্তাহের জন্য প্রক্সি হিসাবে তিশাদের বাড়ি পাঠাই, ঠিক তখনই হয়তো সজীব ঠান্ডা মাথায় এই আকামের শুরুটা করেছিল। আর তখন ও তিশাকে শিখিয়ে দিয়েছিল যে আমাকে যেন মিথ্যে অপবাদ দিয়ে ওদের বাসা থেকে বের করে দেওয়া হয়, আর সেই সুযোগে যেন ও তিশাকে পড়াতে পারে। প্রমাণস্বরূপ তিশা ওর টেবিলে রাখা একটি চিরকুটে লিখেও দিয়েছে যে সেদিন আমি ওর শরীরে কোনো স্পর্শ করিনি, বরং সজীব যেন ওকে পড়াতে আসে
সেই উদ্দেশ্যেই ও এমন মিথ্যা নাটক সাজিয়েছিল। কিন্তু আমি এখন বুঝতে পারছি না তিশার মতো এমন শান্তশিষ্ট এবং বুদ্ধিমতী মেয়ে কিভাবে সজীবের ফাঁদে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে পা দিল। আন্টি আমার হাত ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, বাবা, তোমার হাত ধরে বলছি, চাইলে পাও ধরব, তবুও তুমি তিশাকে যেভাবে হোক নিয়ে আসো। তুমি তো সজীবের সাথেই থাকতে, তাই তুমি ভালো জানবে ও আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে। এখনো পর্যন্ত ওর নিখোঁজের কথা আত্মীয় স্বজন কাউকে জানায়নি। তারা জানলে কি হবে সেটা তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আন্টি, আমি চেষ্টা করব, আপনি আর কান্না করবেন না, দেখি কি করা যায়। এই বলেই সেখান থেকে বিদায় নিলাম। সজীবকে ইতিমধ্যে পুলিশে দেওয়া হয়েছে, আর তিশাও ওর বাবা মায়ের কাছে সালামতি আছে। তবে তিশাকে নিয়ে যখন আমি ওর বাসায় প্রবেশ করি তখন আমি আন্টিকে স্পষ্ট স্বরে বলি, আন্টি, আপনি ওকে কিছু বলা মানে আমার সমস্ত পরিশ্রম বৃথা যাওয়া। এখানে তিশার কোনো দোষ নেই, সব দোষ সজীবের, কারণ ওর বয়সটাই এখন আবেগের। তাই সজীব যদি ভুলিয়ে ভালিয়ে ওকে না নিয়ে যেত তাহলে ও কখনোই জেনে শুনে এরকম কাজ করতো না। আন্টি আমার কথায় সায় দিলেও তারা যে বেশ রাগান্বিত ছিলেন সেটা তখন তাদের মুখদর্শনেই বুঝতে পেরেছিলাম। তবে আমি চাই মেয়েটির শরীরে 2-1 ঘা পড়ুক, তাতে কিছুটা হলেও সেদিনকার নাটকের একটা ছোটোখাটো প্রতিশোধ হবে। আর অপরদিকে সজীবকে আমি ইচ্ছে করেই পুলিশে দিয়েছি, কারণ ছেলেটিকে এত কিছু দিয়ে সাহায্য করার পরেও সে উল্টে আমাকে 1 কাড়া বাঁশ দিয়েছিল। তাই যে বন্ধু অন্য বন্ধুকে উপকারের বিনিময়ে বাঁশ দেয় তাকে বাঁশওয়ালায় দিতে হয়, এছাড়া হয়তো প্রতিশোধ পূর্ণতা পায় না। আজকের গল্প এখানেই সমাপ্ত। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন।